এটা যেদিন করলেন তারপরের দিন আবার মন্ত্রীরা বললেন যে যার যা খুশি নিয়ে যান। এইটা ব্লান্ডার করে দিল। যার যা খুশি নিয়ে যান মানে তাহলে যার যা খুশি নিয়ে যান কার থেকে নেবে? ওনার কাছ থেকে তো নেবে না, আসবে তো আমার কাছে। পাম্পের ধারণ ক্ষমতার বিষয় আছে। হ্যাঁ, না ধারণ ক্ষমতার জন্য আমরা দিনের ভিতরে 2 বার তেল আনতে পারি। আমার ধারণ ক্ষমতা যদি কম থাকে খালি করে যাবে আবার আইনা দিবে, কিন্তু আমাকে তো তেলটা সরকারকে দিতে হবে, তাই না? আমাদের পেট্রোল পাম্প মালিকদের যে সমস্যা সেটাও বলার আর এবং আপনার প্রশ্নের উত্তরে আমি আমার কিছু ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই যাই, আপনি একটা কথা বলেছেন যে সব কিছুই ঠিক আছে, গ্রাহকের সংখ্যাও বাড়েনি, তাহলে তেলের সংকট কেন? সরকার বলছে তেল আছে, আমাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে হ্যাঁ সরকার যেটা বলছে এটা ঠিক। আমি আবার আপনার সামনে স্পষ্ট করছি যে সরকারের কাছে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, তাহলে ঘাটতিটা কেন? আপনি ওখান থেকে আমি শুরু করি। আপনি বলছেন না গ্রাহকের সংখ্যা বাড়েনি, সঠিক কথা বলেছেন, কিন্তু গ্রাহকের চাহিদার কি অবস্থা এটা তো বিবেচনা নিতে হবে। তাহলে কি মানে খরচ বেড়ে গেছে এরকম? নো, গ্রাহকের ভিতরে দুটা জিনিস, মানে দুইটা বিষয় এখন আমরা লক্ষ্য করছি এবং যেটা বাস্তবতা। একটা হলো প্যানিক বাইং, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে, সেটা যেখান থেকেই হোক, যেভাবেই হোক। আরেকটা হয়েছে যে তেলের দাম বাড়তে পারে এই ধরনের একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে। যদিও আমাদের সরকার প্রধান সরকারের পক্ষ থেকে কিন্তু না, আমি বলছি আপনাকে সরকারের পক্ষে বাড়ানো তো হয়নি। সরকার পক্ষের থেকে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে তেলের দাম বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছে প্রশাসন থেকে, উনি রিফিউজ করেছেন। সেটা আপনাদের মিডিয়া, জি, ও সেটা আপনাদের মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, সব পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসছে। এটা জনগণের উদ্দেশ্যে সেটা বলা হয়েছে। উনি কার স্বার্থে করলেন এটা? উনি জনস্বার্থে করছেন, যাতে, কারণ তেলের দাম বাড়লে তো শুধু একটা কোয়ালিটি বাড়ালে হবে না, সবগুলো বাড়তে হবে। আপনি জানেন, যেমনটি আপনি বলেছেন, ডিজেলের তেল ছাড়া, আমি আপনার সাথে আরেকটু অ্যাড করে দিচ্ছি যে আপনি না খেয়ে 2 দিন থাকতে পারেন, রোজা রাখি না আমরা, কিন্তু তেল ছাড়া কিন্তু একদিন চলবে না। দেশের সমস্ত উন্নয়ন ডিপেন্ড করে তেলের উপরে। কৃষি বলেন, যোগাযোগ বলেন, শিল্প বলেন, সব কিছুর সাথে তেল জড়িত। সব এই যে আমি আপনি কথা বলছি, এখানে বিদ্যুৎ প্রয়োজন, এটার সাথে মানে আমি বললাম তেল ছাড়া আপনি নড়তে পারবেন না। তো সেইখানে বিষয়টা কি হলো আমাদের এখানে হঠাৎ কেন হয়ে গেল? সরবরাহ তো ঘাটতি হয়নি না, আমি সরবরাহ ঘাটতি বলে, সরবরাহ কোন সরবরাহ বলছেন আমি বুঝতে পারছি না। আমাদের ইম্পোর্টও তো ঘাটতি হয়নি। আমি আপনাকে বলি, গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট, ওনার বয়স কত? 1.5 মাস, 42 দিন, হ্যাঁ যাই হোক, মানে 1.5 মাস প্লাস মাইনাস। এই 1.5 মাসে উনি আসার সাথে সাথে 28শে ফেব্রুয়ারি তো আপনার যুদ্ধটা শুরু হয়ে গেল। আমি আপনাকে একটু মানে শুরুর থেকে বলি, 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়ে গেল। 3-4 দিন মানুষের মাঝে শুধু এইটুক আলোচনা ছিল যে আমাদের তেল তো আরব দেশ থেকে আসে, তাহলে এখন আরব দেশে যুদ্ধ শুরু হয়ে গেল, আমাদের এ তেলের কী হবে? এই পর্যন্তই সীমাবদ্ধতা ছিল। 28 তারিখের পর 3-4 দিন, এই ফেব্রুয়ারির আর মার্চের 2-3 তারিখের দিকে দেখলাম মানুষের ভিতরে একটু, মানে আমাদের সেলটা একটু বেড়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে কি ব্যাপার, কি গাড়ি, মানে ঈদ কাছে আসতেছে বা ঈদ মাত্র গেল, এই ধরনের একটা কিছু ব্যাপার হচ্ছে, তাই কি না বুঝতে পারতেছি না। আমরা এটা তেমন একটা আমলে নিইনি, কিন্তু ইউটিউবে যে সমস্ত বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু কথা বলতেছিল বাংলাদেশে তেল পাওয়া যাবে না আগামীতে, মানে প্যানিক ট্রেড করে একটা প্যানিক, মানে অল্প বিস্তর মেইন স্ট্রিম মিডিয়া এই ধরনের কোনো খবর তখন আসেনি, এখনও আসে। হ্যাঁ, কিন্তু এর মাঝে একটা খবর আসলো, ওইটা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে আসছে যে বাংলাদেশের তেলের মজুদ কত আছে। এটা আপনারা এই তথ্য জোগাড় করেছেন, যেখান থেকে আপনারা জোগাড় করেছেন, এটা প্রচার হয়েছে। যেদিন ভাই এটা প্রিন্ট মিডিয়া আসলো, ইলেকট্রিক মিডিয়ায় পরের দিন আসছে, যেটা প্রিন্ট মিডিয়া যেদিন আসলো তারপর দিন থেকেই ভাই মানুষের ভিতরে প্যানিক ছড়িয়ে গেছে, সর্বনাশ, 14 দিনের তেল আছে, 28 দিনের তেল আছে, তাহলে কি হবে? ওইখানে একটা কথা ছিল ডিজেল আছে মাত্র 14 দিন, অকটেন আছে 28 দিন, এরকম একটা পরিসংখ্যান ছিল ভাই। এরপরে তো প্যানিক হয়ে গেল। প্যানিক হওয়ার পরে আপনি শুনে আশ্চর্য হবেন, যেদিন এই প্যানিকটা শুরু হয়েছে তার 3 থেকে 4 দিনের মধ্যে 8 থেকে 10 দিনের তেল নিয়ে গেছে। আমরাই তো তেল বিক্রি করি, সরকার তো ডাইরেক্ট ভোক্তার কাছে তেল দেয় না, সরকার ভোক্তাদের কাছে তেলটা পৌঁছায় আমাদের মাধ্যমে। এখন আমার যেই পাম্পে 10,000 লিটার তেল আমি ডেইলি সেল করি বা 5,000 লিটার যিনি সেল করেন, তার দেখা গেল আস্তে আস্তে 10,000 থেকে 12, 12 থেকে 15, 20,000, 22, 24,000 ডিমান্ড বেড়ে গেল। এখন ডিমান্ড যে বেড়ে গেল, এই ডিমান্ডটা ডাবলের বেশি যখন হয়ে গেল, তখন গভর্নমেন্ট টের পেলেন যে কী ব্যাপার, এত সাপ্লাই কোথায় যাচ্ছে।
ওনারা একটা টিম বানিয়ে দিলেন যে কী ব্যাপার দেখো তো একটু সেলটা কীরকম। ওনারা পাম্পেও খবর নিলেন, ডিপু প্রথমে নিয়েছেন ডিপুতে খবর, আমরা যেখান থেকে মেন আনি ওখান থেকে দেখলেন যে এই তেল তো অমুক পাম্প সব পাম্পের ব্যাপারে প্রায় অলমোস্ট ডবল হয়ে গেছে। ওনারা কি করলেন, একটা আপনার রেশনিং করে দিলেন। কি রেশনিং? মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার। এখন এই যে মোটরসাইকেলের 2 লিটার দিচ্ছেন, এইটা মোটরসাইকেল যারা শেয়ারিং করে তাদের জন্য তো কষ্টকর, এনাফ না। হ্যাঁ এনাফ না। 2 লিটার পাবলিক এর জন্য এনাফ না, মোর দেন এনাফ। আমরা যেটা জানি সাধারণত মোটরসাইকেল প্র্যাকটিস কিন্তু লিটারে কম যায়, যাই হলো টাকায় 100 টাকা 200 টাকা, 100-200 টাকাই বেশি ছিল। ইভেন শেয়ারিং যারা করে তারাও 100-200 টাকা তেল নিতেন, নিয়ে ওটা দিয়ে কয়টা শেয়ার করে আবার উনি আসা নিতেন, এটাই ছিল প্র্যাকটিস। এবং আমার পাম্পে মোর দেন 7000 মোটরসাইকেল তেল যায় প্রতিদিন, হ্যাঁ এটা আমার জেনারেল টাইমে। ওখানে আমাদের এটা দেখছি আমরা 100-200, অনেক সময় আমরা বিরক্ত হতাম, কী ভাই 100 টাকার তেল দিতে গিয়ে মোটরটা স্টার্ট করতেছে আবার অফ করতে হতেছে, এটা আমার মোটরের উপরে লোড পড়ে যায়। প্লাস আপনি জানেন আমাদের একটা অপারেশনাল ইভাপোরেশনাল লস আছে, ড্রপিং হচ্ছে, যতবার নজর টিপছে ততবারই তো কয়েক ড্রপ যাচ্ছে, এটা আমাদের লস। তারপর আমরা চিন্তা করলাম কাস্টমারের সাথে গন্ডগোল না করে আমরা দিই। এইটাকে যখন 2 লিটার করে দিন, এটা হই হুল্লোড় শুরু হয়ে গেল। তারপরে এই হুল্লোড়ের কারণে গভর্নমেন্ট কী করলেন, শেয়ারিং যারা করে তাদের জন্য 5 লিটার করলেন, কিন্তু শর্ত দিলেন যে ওইখানে শেয়ারিং যারা করেন তারা পেট্রোল পাম্পে গিয়ে তাদের মোবাইলে যে তিনি যে শেয়ারিং করেন এটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা শো করতে হবে। ওয়েল এটা কোনো কিছু না, এটা 20-25 সেকেন্ড লাগে, এটা আমাদের কোনো সমস্যা হচ্ছিল না, হ্যাঁ মরলিগা। কিন্তু তার সাথে একটা শর্ত দিয়েছেন, আরও 2টা শর্ত, কিন্তু তার মধ্যে মেইন শর্ত যেটা আরেকটা ছিল সেটা হলো যখনই শেয়ারিংয়ের ওই অ্যাপসটা আমাকে দেখাবে তার সাথে সাথে ওইটার পরেই আমাকে উনি এর আগে তেল কোন পাম্পের থেকে নিছেন ওইটার ওনার রেজিস্ট্রেশন নাম্বার লেখা অবস্থায় মেমো দিতে হবে। ভাই এইটা করতে গেলে তো প্রথমেই বলতেছে আমি তো মেমো আনি নেই ভাই, আমি বলবো ভাই তেল দিতে পারবো না, হ্যাঁ মিয়া কেন তেল দিবা না, এই মানে আমাদের সে একটা বাক বিতণ্ডা করতে করতে এক একটা মোটরসাইকেল দেখা গেলো 7 মিনিট 8 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে, পিছনে কিউ তো শত শতে। ওরা বলতেছে এই মিয়া তুমি কি করতেছো, আমার স্টাফকে মারধর, ওই ভদ্রলোকে মারধর, এই বেটা তুমি কি করতেছো, সবাই তো শেয়ারিং না, হ্যাঁ মানে এমন একটা বিস্ময়কর অবস্থা শুরু হয়ে গেল। আমরা তো একটা বিপদে পড়ে গেলাম। আমার মনে হয় যতটুকু মনে হয় আমি কয়েক ঘন্টা পরে আমি ভাই ওটা বাদ দিছি, যে আমার ওইটা দেখার দরকার নেই ভাই, আপনি তেল দিত, আমি ওই জাস্ট ওই মোবাইলটা দেখে। এই অবস্থা যখন চলতে থাকলো তারপরে গভর্নমেন্ট ঈদ কাছে চলে আসলো। এখানে দেখা গেল কয়েকজন মন্ত্রী বললেন অপর্যাপ্ত তেল মজুদ আছে, তেল না পাইলে আমার কাছে বলেন, আমি দায়িত্ব নিচ্ছি, এগুলো বললেন আর কি। তো ওনার এটা বলছি, ঠিক আছে ভালো কথা। ওনার চেয়ারে থেকে উনি তো ঠিকই বলেছেন না বেঠিক বলেছেন? মন্ত্রীরা তো সরকারের প্রতিনিধিত্ব করেন, তাই না? উনি বলতে পারেন না। আমি মনে করি যে এটা কথাটা যে বলছেন এটা জ্বালানি মন্ত্রীর মাধ্যমে যদি হইতো তাহলে বেটার হইতো, তাহলে আমরা ওনাকে ধরতে পারতাম।